হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করাবো। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 12। তো সবার প্রথমে বলি, এর আগে আমাদের 11টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ঠিক আছে, আজকে আমাদের এটা 12 নম্বর ক্লাস। আর তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? একদম ডেসক্রিপশন বক্সের নিচের দিকে লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আজকে শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই ক্লাসে রাখা হয়েছে। তোমরা প্রত্যেকটা স্লাইড পরপর দেখবে। আমি একদম ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক বোঝানোর চেষ্টা করব। ওকে, চলো প্রথম প্রশ্ন কি বলছে, একটি সংখ্যা ও তাহার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তাহলে সংখ্যাটি কত আমাদের বার করতে বলছে। অপশান দিলাম, তোমরা প্রত্যেকে কমেন্টে আনসার জানাতে থাকো। একটি সংখ্যা, একটা সংখ্যা এবং তাহার বর্গের গড়, মানে যদি আমরা সংখ্যাটাকে এক্স হিসেবে ভাবি, তাহার বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার, তাই দুজনের যোগ করতে হয়। যেহেতু দুটো সংখ্যা তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করলাম। যেটা হবে সেটার বর্গের গড় হচ্ছে সংখ্যাটির 5 গুণ, অর্থাৎ এক্সের সঙ্গে 5 গুণ করতে হবে। এখান থেকে তোমরা কি করবে, এই এক্সটাকে মনে মনে উড়িয়ে দেবে, এখান থেকে একটা এক্স বাদ দিয়ে দেবে, আর এখান থেকে এক্স বাদ দিলে 1 পড়ে থাকবে। তাহলে এখানে 1 প্লাস এক্স উপরে, আর এখানে কোনাকুনি গুণ করলে 10। তাহলে এখানে 1 ওপাশে পাঠিয়ে দাও, তাহলে এক্স ইজ ইকালস টু হচ্ছে 10 মাইনাস 1, অর্থাৎ এক্স ইজ ইকালস টু হচ্ছে 9। দেখো, এইটুকু করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তোমরা হয়তো ভাবছো যে এক্স ধরছে মানে প্রচুর বড় হয়ে যাবে, হ্যাঁ বুঝতে অসুবিধা হবে। আমি বলছি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, একটুখানি জাস্ট ধৈর্য ধরে দেখো। আর নইলে আর একটা কাজ করতে পারো, অপশান টেস্ট করতে পারো। অপশান টেস্ট করবে কিভাবে, মনে করি সংখ্যাটি 5, তাহলে এর সঙ্গে কী করবে, 5 স্কোয়ার দিয়ে যোগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে। তাহলে করলে কত আসছে, উপরে হচ্ছে 5 প্লাস 25 ডিভাইডেড বাই 2, উপরে 30 ডিভাইডেড বাই 2। তাহলে কাটাকুটি করলে আমাদের কত আসছে, 15। এটা কি সংখ্যাটির 5 গুণ? এর সঙ্গে যদি আমরা 5 দিয়ে গুণ করতাম, মানে সংখ্যাটির সঙ্গে, এটার সঙ্গে 5-এর সঙ্গে, তাহলে কি আমাদের 15 আসতো না? সুতরাং এইভাবে অপশান টেস্ট করলেও কিন্তু আমার মনে হয় একটু বড় হয়ে যেতে পারে। সুতরাং এটাই সবচেয়ে সহজ হবে তোমাদেরকে এটা করলে। ওকে, চলো তাহলে এখানে অপশান এ আমরা রাইট অ্যান্সার নেব। পরের প্রশ্নে চলে যাব। প্রচুর গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক আছে, প্রত্যেকটা স্লাইড তোমরা দেখতে থাকো। যারা প্রতিনিয়ত ক্লাস করো তারা জানো। ঠিক আছে, আমি বেটার ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আজকেও সেই রকম কিছু অঙ্ক, এই অঙ্কটা যেরকম আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স তোমাদেরকে দেব। তোমরা সবার প্রথমে এটা কমেন্ট করে আনসার বলো। ওকে, এই যে একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আমাদের কি বলছে, যে সংখ্যাটিকে 9 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। এখন এই যে নাম্বারটা, সংখ্যাটিকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে ভাগশেষ আসবে সেটা আমরা কি করি অ্যাকচুয়ালি, মানে নিয়মটা কি? নিয়ম হচ্ছে আমরা এইভাবে এই 9 এই জায়গায় লিখে এখানে এইভাবে আমরা ভাগ করি, তাই তো? করে এখানে পরপর ভাগ করতে করতে এক সময় গিয়ে একটা অবশিষ্ট থাকে, এখানে কিছু থাকে। তো এই যে নিয়মটা, এটা নিয়মটা হচ্ছে অনেক দিনের আগের নিয়ম। এই নিয়মে আমরা এখন অঙ্ক করব না। ছোটোবেলায় হয়তো আমরা এই নিয়মে অঙ্ক করেছিলাম, কিন্তু এখন আমরা এই নিয়মে অঙ্ক করলে আমাদের মিনিমাম 2-3 মিনিট টাইম লেগে যেতে পারে। কিন্তু আমি তোমাকে বলবো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে করবে। হ্যাঁ, ঠিকই শুনছো, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে ট্রিক্স দেব। কি করতে হবে একদম ফ্রেশ করে তোমাদেরকে বুঝিয়ে দিই। এই রিলেটেড কোনো যদি অঙ্ক তোমরা পরীক্ষায় পাও, তাহলে এই 9 দিয়ে ভাগ করার কথা বলছে, মানে এই 9কে কেটে দেবে। আই রিপিট, 9 দিয়ে ভাগ করার কথা বলছে মানে এই 9 কেটে দেবে। শূন্যকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই, শূন্যও কেটে দেবে। এই 7, তাহলে এখানে শূন্য কাটা গেল, তাহলে এই 7 আর 7 যোগ করলে 14। এবারে এই 14 যেহেতু 9-এর বড়, তাহলে 9 থেকে একটা বিয়োগ করে দাও। তাহলে 9 থেকে যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে আমাদের 5। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু 5, অপশান বি। কতক্ষণ সময় লাগলো? মুখে মুখে উত্তর হবে, একদম মুখে মুখে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। পুরো ক্লাসটা কন্টিনিউ করো, বেটার ট্রিক্স তোমাদেরকে দেব। ঠিক আছে, ট্রিক্সগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এক্ষুনি একটা লাইক করে দাও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এটা আমাদের কিন্তু অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো, এই প্রশ্নটা কি বলছে, 3টি সমান মাপের পাত্রের সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:1, 7:9 ও 5:3। এই 3টি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে বলছে। অপশান দিলাম, প্রত্যেকে কমেন্টে আনসার জানাতে থাকো।
কি করতে হবে দেখো, এখানে 3টি সমান মাপের পাত্র, দেখো অঙ্কটা তো করতে পারবে অনেকেই, কিন্তু অঙ্কটা বুঝে নাও একবার যে কি বলতে চাচ্ছে। মনে করো 3টে পাত্র আছে, ঠিক আছে, এবং 3টে পাত্র হচ্ছে 3টে সমান মাপের। প্রত্যেকটা পাত্র আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য ধরে ধরে অঙ্ক করাই। হয়তো আমার পাত্রগুলো ছোট বড় হতে পারে, কিন্তু মনে রাখতে হবে 3টে পাত্র আছে, 3টে পাত্র সমান। মোটামুটি একটা হয়েছে, ঠিক আছে। তো এ প্রথম যে পাত্রের হচ্ছে অনুপাত হচ্ছে 3:1, পরেরটা হচ্ছে 7:9, আর পরেরটা হচ্ছে 5:9, 3, তাই তো। তো এখন এদের প্রত্যেকটাতে সিরাপের পরিমাণ আছে, জলের পরিমাণও আছে। তাহলে প্রথমটায় সিরাপের পরিমাণ কত? 3/4। পরেরটা জলের পরিমাণ কত? জলের পরিমাণ হচ্ছে 1/4। আচ্ছা, এটার সিরাপের পরিমাণ হচ্ছে 7/16। কী করে করছি? এই দুজনের যোগফল নিচে লিখতে হয় আর উপরে 7টা লিখতে হয়। আর জলের পরিমাণ হচ্ছে 9/16। পরেরটা 5/8, আর জলের পরিমাণ হচ্ছে কত হবে এখানে? 3/8। এখন এই যে প্রত্যেকটা সিরাপের যে অংশ, এটা কিন্তু আমরা যোগ করব। তাহলে 3/4 প্লাস 7/16 প্লাস 5/8, জাস্ট একটু ক্যালকুলেশন করবে, আনসার কিন্তু বেরিয়ে যাবে। আর প্রত্যেকটা জলের পরিমাণগুলো যোগ করে দাও, কারণ এটা নতুন পাত্রে ঢালা হয়েছে। মনে করো একটা বড় পাত্রে ঢালা হবে, এবার পাত্রটা মনে করো বড় পাত্র, হ্যাঁ, সেই বড় পাত্রে যখন ঢালা হবে সেইখানে গিয়ে সিরাপ আর জলের অনুপাতটা কত সেটা কিন্তু আমাদের বার করতে বলছে। তাহলে এখানে হচ্ছে পরেরটা 1/4 প্লাস হচ্ছে 9/16 প্লাস 3/8। এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা তোমরা যেরকম লসাগু করে করো এভাবে লসাগু করে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে এখানে ওপরে কিছু বাই নিচেই কিছু আসবে, ইস্টু ওপরে কিছু বাই নিচেই কিছু একটা আসবে। এই পার্ট এবং এই পার্ট কেটে দেওয়া যাবে, যেহেতু সেম থাকবে অনুপাতের, সুতরাং কাটতে পারবো। তাহলে ওপরে যে পার্ট দুটো থাকবে তারাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। সেই আনসারটা কিন্তু আমরা জাস্ট আর ক্যালকুলেশনটা করলাম না, জাস্ট তোমরা করে নিও। এখানে হচ্ছে আমাদের অপশান এ হবে রাইট আনসার। ওকে, জাস্ট ক্যালকুলেশনটা করে তোমরা একটু দেখে নিও, চেক করে নিও। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবারে তোমাদেরকে একটা কথা বলি, আমাদের অনলাইনে ম্যাথের একটা ব্যাচ, তোমরা চাইলে ব্যাচটাতে যুক্ত হতে পারো। একদম জিরো থেকে শুরু করব, ঠিক আছে, এবং তোমাদের ম্যাথের একটা বেটার জায়গা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় যে না আমরা ম্যাথটা পরীক্ষার হলে ম্যাথে একটা ভালো স্কোর করব, তাহলে কিন্তু তোমাদের এই 3 মাসের একটা কোর্স আমার সঙ্গে করে নাও মাত্র 599 দিয়ে, ঠিক আছে, মাত্র 599 দিয়ে 3 মাসে একবারই পেমেন্ট করবে, আর করতে হবে না। পুরো চ্যাপ্টার ওয়াইজ একদম ট্রিক্সের মাধ্যমে তোমাদের কিন্তু সলিউশন করব ম্যাথটা একদম হাতে ধরে। যারা দীর্ঘদিন অঙ্ক করনি, অনেক দিন আগে করেছো, ক্লাস 10, 9 অথবা 10-এ সেই যা অঙ্ক করা হয়েছিল তারপরে আর অঙ্ক করা হয়নি, তো সেই ক্ষেত্রে অনেক অঙ্ক তোমরা ভুলে গেছো, একদম হাতে ধরে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। চাইলে যুক্ত হতে পারো, আমরা ক্লাস স্টার্ট করছি। তো এখানে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট করে নিয়ে ডিটেলসটা জেনে নেবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? একদম ইজি করতে পারবে এটা। কি করতে হবে? সংখ্যা দুটির যোগফল, তুমি ভাবো সংখ্যাটা একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে যোগ করলাম। তাদের বিয়োগফল মানে কি? এক্স মাইনাস ওয়াই, বিয়োগ করলাম তার 3 গুণ, মানে একে 3 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। আচ্ছা, এটা আমরা যদি এইভাবে না করে এখানে জাস্ট 3/1 লিখবো, তারপরের লাইনে আমি কি করবো? একটা শর্ট ট্রিক্স ব্যবহার করবো, ওই জন্য বলছি 3-এর সঙ্গে নিচেরটাকে যোগ করতে হয়, আর এই 3 থেকে নিচেরটা জাস্ট বিয়োগ করতে হয়। তাহলে উপরে আমাদের আসছে 4 আর নিচে আসছে আমাদের 2, কাটাকুটি করলে ওপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 1, তাই 2:1 কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কিন্তু আমি তোমাদেরকে যদি এইভাবে না করে, যদি তোমরা মনে করো যে আমরা এইভাবে করব না, আমরা একটু অন্যভাবে করব, তাহলেও তোমাদের রাস্তা আছে, সেটা আমি এবার একটু বলে দিই। দেখো অনেকভাবে কিন্তু অঙ্কগুলো করা যায়, ঠিক আছে, কিভাবে অন্য রাস্তা ধরতে পারো সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো আমরা চাইলে এটাকে গুণ করে দিতে পারি 3টা, তাই তো। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 3y, এক পাশে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস 3x, আর ওয়াইটা পাশে নিয়ে যাও 3y মাইনাস ওয়াই, তাহলে এখানে হচ্ছে আমাদের -2x আর এখানে হচ্ছে আমাদের -4y। যেন ভেবো না বিয়োগ রয়েছে মানে বিয়োগ করতে হবে। দেখো মাইনাস যখন দুটো সেম সাইন থাকবে না তখন যোগ হয়,
এটা কিন্তু খেয়াল রাখো। তাহলে এখানে মাইনাস আর দুটো মাইনাস ক্যান্সেল হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের এক্স, জাস্ট এখান দিয়ে কাটলে আমাদের 2 হলো। তাহলে এক্স বাই ওয়াই মানে আমরা পাচ্ছি 2/1, কোনাকুনি গুণ করে আগের লাইন ফিরে পাবে। তাহলে এই 2/1 মানে 2:1 এক্স ওয়াই এর মধ্যে। ঠিক আছে, তোমরা চাইলে এটাও করে নিতে পারো। আর এটা আমি যেটা ট্রিক্সটা বললাম, এখানে 3 গুণ মানে 3, তার সঙ্গে একটা 1 যোগ করবে, 3 থেকে 1 বিয়োগ করবে, ব্যাস আনসার দিয়ে দেবে। ওপরে 4, নিচেই 2, কমপ্লিট। এবার এটাকে কাটাকুটি করে 2:1। চলো এখানে অপশান ডি আমরা উত্তর নেব। পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রত্যেকটা স্লাইডে কিন্তু বেটার ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করাবো। তোমরা প্রত্যেকটা স্লাইড পুরো কন্টিনিউয়াসলি দেখো, এবং তোমাদের এর সঙ্গে একটা কথা বলি, তোমরা খাতা পেন নিয়ে বসবে। ঠিক আছে, প্রথমে একবার তোমরা পুরো ক্লাসটা স্মুথলি দেখে নেবে, তারপরে যদি তোমাদের মনে হয় কিছু নোট করবে, তারপরে গিয়ে তোমরা দ্বিতীয়বার আবার ক্লাসটা চালিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় নোট করে নেবে। প্রথমে একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে কোন কোন পার্টগুলো তোমাদের লাগবে, সেটা নোট করে নেবে। দ্বিতীয়বারে সেইটা নোটটা দ্বিতীয়বার করবে যদি তোমরা মনে করো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা তোমাদেরকে একটা বেটার ট্রিক্সের মাধ্যমে বলবো। তো দেখো 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত আমাদের দিয়ে দিয়েছে, 5:6:12। এই 3টে সংখ্যার অনুপাত আমি জানি। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টির বর্গের থেকে 96 বেশি। তাহলে সংখ্যা 3টি কত আমাদের বার করতে বলছে। এই রিলেটেড যত অঙ্ক আছে দেখবে একদম একটা ট্রিক্স বলবো, তোমরা সবাই করতে পারবে। কি করবে আমি তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে একটা বলবো, আর একটা জেনারেলভাবে যেটা করতে হয় সেটা বলবো। দেখো এখানে হচ্ছে প্রথম সংখ্যাকে আমি 5 ধরে নেব, পরের সংখ্যা 6, তারপরের সংখ্যা 12। তাহলে এই দুজনের গুণফল অর্থাৎ 5×12 = 60 লিখলাম। আর মাজারটা স্কোয়ার, তাহলে সেটা থেকে 36 স্কোয়ার করলে বিয়োগ করলাম। বিয়োগ করে সমান চিহ্ন দেওয়া যাবে না, এখানে তীর চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে এই যে গ্যাপটা, এখানে যে গ্যাপটা কত হচ্ছে, 24 গ্যাপ হচ্ছে। এই 24 গ্যাপের জন্যই তো আসছে 96। ইয়েস অর নো? এই 96 বেশি কার জন্য? এই গ্যাপের জন্যই তো আসছে। ভালো করে বুঝবে, দেখবে আমি কিন্তু অনেক অঙ্ক এরকম গ্যাপ দিয়ে কিন্তু তোমাদের কিন্তু একদম সহজে কিন্তু করে দিতে পারি বা করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে গ্যাপটা আসছে, এই 24-এর জন্য কিন্তু এতটা গ্যাপ এসছে। গ্যাপ 24 থাকার জন্যই কিন্তু এটা এসছে। তাহলে 1-এর জন্য কত এসছে? 1-এর জন্য আমাদের এসছে, এই 24 দিয়ে ভাগ করো, 4×24 = 96, তাহলে 4। এইবারে তোমরা হয়তো এই পর্যন্ত আসার পরে আমি তোমাদেরকে এই অঙ্কটা একটু তোমাদের কনফিউশনে ফেলার জন্য আমি একটা উত্তর তোমাদের চেঞ্জ করছি। ঠিক আছে, এই সি অপশানটা আমি লিখছি 24, 20, প্রথমে 20টা, তারপর 24, তারপর হচ্ছে 48। এটা আমি তোমাদের সি অপশান দিলাম। এবার আনসার করো তো, অপশান এ হবে না অপশান বি হবে? এইটা সি মনে করো, হ্যাঁ। আর অপশান ডি কোনটা উত্তর হবে তোমরা এবার একটু কমেন্ট করে জানাও। এইটা সবাই একটু কমেন্ট করো তো। এখন তোমরা এটা হয়তো ভাবছো এখানে 4 আসার জন্য এই প্রত্যেকের সঙ্গে একটা করে 4 গুণ করে দেব, দিলে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরকম হয়তো অনেকে ভেবে ফেলছো। বা এইটা যদি পরীক্ষার হলে এরকম একটা অপশান থাকতো না, আমি বলবো অনেকে এই সি অপশান কিন্তু গোল করতো। কিন্তু আমি বলছি এই সি অপশান হবে না। হ্যাঁ, ঠিকই বলছি, সি অপশান হবে না। দেখো অঙ্কটা একটুখানি ভালো করে পড়ো, এই জন্য না শিখতে হবে। শর্ট ট্রিক্স তো আমি তোমাদেরকে দিই, কিন্তু তার সঙ্গে বেসিকটাও ক্লিয়ার করে দিই। তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা জানবে। শর্ট ট্রিক্স তো দেবো, কিন্তু তার সঙ্গে জিনিসটা ক্লিয়ার করতে হবে। আমি দেখো দুটো করে সংখ্যা গুণ করছিলাম, মাজারটার বর্গ, তার মানে এখানে অ্যাকচুয়ালি ডবল আসে। ইয়েস অর নো? এখানে ডবল পার্ট আসে। তাহলে এটা যখন ডবল পার্ট আসে তাহলে এটাকে রুট করতে হবে। তাহলে এই 1 একক মানে হচ্ছে √4, এটা কিন্তু করতে হবে। তাহলে √4 যদি করি তাহলে এখানে 2 আসবে। এবার 2 দিয়ে গুণ করে দাও, এটার সঙ্গে 2 গুণ করলে 10, এটার সঙ্গে 2 গুণ করলে 12, আর এটার সঙ্গে 2 গুণ করলে 24। সেই উত্তর অপশান এতে বসে আছে। অনেক সময় এই ধরনের অঙ্ক দিয়ে তোমাদেরকে এই কনফিউশনে ফেলার জন্য ওরকম একটা অপশান তোমাদের যে উত্তরটা আসবে সেটা কিন্তু দিয়ে দেবে, দিয়ে আর এই অপশান একটা উত্তর রেখে দিল। তখন কিন্তু অনেকেই কিন্তু সি অপশান গোল করবে, কিন্তু সঠিক উত্তর অপশান এতে বসে থাকবে। তোমরা দেখবে অনেক সময় পরীক্ষা দিয়ে বাড়ি এসে তোমাদের মনে হবে যে আমরা যেটা করি সেটাই ঠিক, কিন্তু বাড়ি এসে যখন উত্তর মেলাচ্ছ তখন দেখছো না, এ তো সম্পূর্ণ উল্টে গেল উত্তর, কি করে হলো? তখন তোমার মানে তাহলে বুঝতে হবে যে তোমাদের বেসিক জায়গাটা ক্লিয়ার নেই। যে বেসিক যে জায়গাগুলো না, সেই জায়গাগুলো ক্লিয়ার নেই বলেই এই প্রবলেমটা হচ্ছে। আর মনে রাখবে প্রশ্নের উত্তর এমনভাবে থাকবে না, মানে মনে রাখবে যে ওরকম দুটো অপশান তো অটোমেটিক তুমি পেয়েই যাবে যেটা হবে। সুতরাং সেই জায়গাটায় বেসিকটা ক্লিয়ার করতে হবে।
ওই জন্য আমরা বেসিকটাও ধরে ধরে তোমাদেরকে শিখিয়ে দেবো ওই 3 মাসে কোর্সটা করে নিলে। দেখো এবার আমি তোমাদেরকে বলি, এই পার্টটাই আমরা আস্তে আস্তে যদি আলোচনা করি যেটা কেন এমন হলো, একটা স্লাইডে একটু সময় দিই। দেখো এখানে আমরা প্রত্যেকটাকে এক্স ধরে নেবো, তাহলে প্রথম সংখ্যা 5x, পরের সংখ্যা 6x, তারপরের সংখ্যা হচ্ছে 12x। তাহলে এই দুজনের গুণ মানে তাহলে 5x ইন্টু 12x। দেখো ধরে ধরে করছি যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো, একবার বোঝার পরে যা পারবে পরে করবে। এখানে হচ্ছে 60x²। হ্যাঁ, এই যে x² আসছে এর জন্যই কিন্তু গন্ডগোলটা হয়েছিল। ওকে, এই পার্থক্যের জন্যই তো 96 এসেছিল। তাহলে এবার তো সমান চিহ্ন দিতে পারবো, কারণ হচ্ছে আমরা এই এক্স ধরে নিয়েছি। তাহলে এই 24x² ইজ ইকুয়ালস টু 96। তাহলে x² মানে হচ্ছে কিন্তু আমাদের 4 24 96। তাহলে x এর মান কিন্তু আমরা রুট করলে √4, তাহলে এখানে আসবে 2। এই যে x ধরে আমি অঙ্কটা করিনি এই কারণেই, তোমরা আমি অফলাইন এবং অনলাইন পড়াতে এসে দেখেছি, বিশেষ করে এই চাকরি বাকরি পরীক্ষার জন্য যখন শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করায় তখনই দেখেছি যে x ধরে অঙ্ক করলেই যেন তোমাদের কেমন একটা লাগে। আমি আমার যতটা অভিজ্ঞতা সেটাই বলছি, এক্স ধরে অঙ্ক করলেই যেন তোমাদের কেমন একটা লাগে। ওই জন্য মাঝে মধ্যে তোমাদের কিন্তু এক্স ধরে অঙ্ক করতেও হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো এখানে এক্স এর মান 2 আসলো, তাহলে 2 দিয়ে জাস্ট গুণ করে দাও, গুণ করে দিলে কিন্তু আনসার বেরিয়ে আসলো। ওকে, যাই হোক আমরা পরের স্লাইডে যাব। এখানে কিন্তু জাস্ট ভুল হতে পারে, দেখো এখন ভুল হোক কোনো অসুবিধা নেই, পরীক্ষার খাতায় যদি ভুল হয় 1 নাম্বার কম পাবে। 1 নাম্বার তো কম পাবেই, সঙ্গে যদি নেগেটিভ থাকে সেটাও মাইনাস হবে। সুতরাং ওই জন্য এখন ভুল হলে কোনো নেগেটিভ নেই, কিচ্ছু নেই, এখন ভুল করতেই পারো। সুতরাং এখন ভুল হোক, শিখে যাও, পরীক্ষার হলে গিয়ে যেন ভুলটা না হয়, এটাই হচ্ছে আমার একান্ত উদ্দেশ্য। তো চলো পরের পার্টটা দেখবো। পরের পার্টে কি আছে দেখো, কোনো বর্গক্ষেত্রের পরিসীমা আমার দিয়ে দিয়েছে 24, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি জানি 8 সেমি। যদি বর্গক্ষেত্রটি ও আয়তক্ষেত্রটির পরিসীমা সমান হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও, অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের সুবিধার জন্য পাশের ছবি দিয়ে দিলাম। মনে করো বর্গক্ষেত্র এটা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমি জানি কত, 24। তাহলে এই পরিসীমা যদি আমি জানি, এবার আয়তক্ষেত্রের ছবি দিলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি জানি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রস্থ কত জানি না, কিন্তু একটা জিনিস বলা আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা যা, এই বর্গক্ষেত্রের পরিসীমা তাই। তাহলে আয়তক্ষেত্রের যদি আমি প্রস্থটা বার করতে পারি তাহলে গুণ করলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে এখন আয়তক্ষেত্রের আমার পরিসীমা বার করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কি, এই পরিসীমার সঙ্গেই তো সমান, সুতরাং এটাও তো 24 হবে। এবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমা 24 যদি হয়, এটাকে অর্ধ পরিসীমা বার করতে হয়। ঠিক আছে, অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা হচ্ছে 12। তাহলে এই 12 থেকে 8 বিয়োগ করলে হয় প্রস্থ। তাহলে এখানে বার করো, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে এই 4 হচ্ছে প্রস্থ। এবার এই 4 আর 8 গুণ করলে 4 8 32, 32 হচ্ছে এইটার ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি জিজ্ঞাসা করতো তাহলে এখানে হতো 4 6 24, তাহলে এখানে হচ্ছে 6, 6কে স্কোয়ার করলে 36। তো আমাদের যেহেতু এই ক্ষেত্রফলটা জিজ্ঞাসা করেছে, সুতরাং আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, মনে রাখবে দুজনের ক্ষেত্রফল কিন্তু সমান হবে না, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে না, বাট পরিসীমা সমান। পরিসীমা সমান হলেই যে ক্ষেত্রফল সমান হবে এমন কোনো কথা নেই। ওকে, আবার অনেক সময় হতেও পারে, সেটা কখন হবে সেটা বলা সম্ভব না, তখন দেখতে হবে, এখন ক্যালকুলেশন করে দেখতে হবে কোন সময় হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে অপশান সি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 150 মিটার লম্বা একটি ট্রেন 5 সেকেন্ডে একটি লোককে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ। একদমই সহজ, আমি তোমাদেরকে দুটো লজিকে বলবো। ঠিক আছে, একটা একটু ধরে ধরে করব, আর একটা একদম সরাসরি তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে বলবো। একটা একটু ডিটেলসে জানাবো, আর একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। ওকে, দুটোই তোমরা দেখতে থাকবে। প্রথমে ডিটেলসটা বলি। দেখো 150 মিটার লম্বা একটা ট্রেন 5 সেকেন্ডে একটা লোককে অতিক্রম করবে, তার মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম করবে। এখানে লোকটার দৈর্ঘ্যকে মানে জাস্ট নেগলেক্ট করতে হবে, বাদ দিতে হবে। যদি এটা কোনো সেতু হতো, কোনো প্ল্যাটফর্ম হতো, তখন কিন্তু এই ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু যোগ হতো। যেহেতু লোকটা তার নিজের কোনো দৈর্ঘ্য আমরা এখানে ধরবো না, সুতরাং ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, 5 সেকেন্ড সময় লাগছে, ট্রেন কত মিটার যাচ্ছে? 150 মিটার দূরত্ব অতিক্রম করছে। এতটুকুই কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে 1 সেকেন্ড যদি যায় তাহলে কতটা হবে? 1 সেকেন্ডে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 30 মিটার যাবে। তাহলে 60 সেকেন্ডে কতটা যাবে?
জাস্ট কল্পনা করো, একদম গল্পের ছলে অঙ্ক হবে। তাহলে 60 সেকেন্ডের সঙ্গে গুণ হবে, বাড়বে। তাহলে 3 6 18 আর পাশে দুটো শূন্য, এত মিটার। তাহলে 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, এটাকে আমরা বলতে পারি 1 মিনিটে যাচ্ছে। তাহলে 1 মিনিটে যদি এতটা যায় তাহলে 60 মিনিটে কতটা যাবে? তাহলে 60 মিনিটে আমি এর সঙ্গে 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করলে যেহেতু শূন্য আছে মানে 3টে শূন্য বসিয়ে দাও আগে একবার, আর এখানে জাস্ট 18-র সঙ্গে 6 গুণ করো, তাহলে হচ্ছে 108। তাহলে 108-এর পরে 3টে শূন্য, এটা মিটারে আসে, তাহলে 3টে শূন্য বাদ দিলে কিমিতে হবে, অর্থাৎ কিলোমিটারে আসবে। আর এই 60 মিনিটটা 1 ঘন্টা আসবে। তাহলে 1 ঘন্টায় যায় কত? 108 মিটার, এই 108 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ কিন্তু এই অপশান বিতে বসে আছে। এটা হলো জাস্ট মানে কি বলবো, ডিটেলসে বলতে গেলে এরকম। এবার ট্রিক্স দেখো, আমি তোমাদেরকে ট্রিক্সের জন্য একটা সূত্র ব্যবহার করছি। হ্যাঁ, এস ইকালস টু ভিটি, ব্যাস এতটুকুই। তাহলে ভি বাড়ে কি? এস বাই টি। তাহলে এস কত? এস আমাদের 150 মিটার। টি কত? টি আমাদের 5 সেকেন্ড। যেহেতু এটা মিটার পার সেকেন্ড, এখান থেকে আমাকে চলে যেতে হবে কোথায়? কিমি পার ঘন্টা। 18/5 দিয়ে গুণ করে দাও। গুণ করলে এখানে আসছে 30, আর এখান থেকে গুণ করলে 6। 6 আর 18 গুণ করলে 108। ব্যাস এত কিমি পার আওয়ার। যদি কেউ মনে করো এটা করবে, ভেরি গুড, করতে পারো। যদি মনে করো যে না আমার এটা সহজ লেগেছে, এটা বুঝতে পেরেছি, এটাও করতে পারো। আমি বলবো দুটো অঙ্ক, দুটো নিয়মের প্রত্যেকটাই কিন্তু যেই সেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। হয়তো এটা হয়তো তোমার খুব বেশি হলে 10 সেকেন্ড টাইম লাগছে, আর এটা হয়তো খুব বেশি হলে তোমার 5 থেকে 6 সেকেন্ড টাইম লাগবে। মুখে মুখে ক্যালকুলেশন হবে, ঠিক আছে? তখন এই এসিক্যালস টু ভিটি ফিটি কিছু লিখবো না, তখন ডাইরেক্ট একদম দূরত্বকে প্রশ্নেই একদম ডাইরেক্ট এরকম দেখো ক্যালকুলেশন কতটা দ্রুত করা যায়। এটাকে নিচেই 5 × 18/5, এবার এইটা ক্যালকুলেশন করবে, একদম গপাগপ হয়ে যাবে, ব্যাস গুণ করলে হয়ে গেল। তো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তারপরে তোমরা এবারে যে যার মতন করে ক্যালকুলেশন করবে। যখন বুঝতে অসুবিধা হবে তখন ধরে ধরে করবে, যদি বুঝতে পারো তখন এটা করবে। ওকে, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা স্লাইডে ডিটেলসটাও বলি, সঙ্গে ট্রিক্সটাও কিন্তু ব্যবহার করি। ওকে, তাহলে আমরা এখানে অপশান বি উত্তর নেব। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে হয়, ঠিক আছে? তো একটা লাইক করে দিও, তোমাদের কাছ থেকে একটা লাইক চাই। ওকে, পরের প্রশ্ন দেখো, কোনো নদীতে একটি নৌকার গতিবেগ আমাদের দিয়ে দিয়েছে, বলছে এবং অপর একটি নৌকার গতিবেগ সেটাও দিয়ে দিয়েছে। তাহলে দুটো নৌকার গতিবেগ আছে, ভালো করে শোনো। এই ধরনের অঙ্ক জাস্ট পড়বে আর উত্তর লিখবে, এরকমই অঙ্ক। অপশান দিলাম, তোমরা একটু উত্তরটা জানাতে থাকো যারা পারবে। বলছে নৌকা দুটি একই স্থান থেকে যাত্রা শুরু করলো, তাহলে একই দিকে যাত্রা শুরু করেছে। তাহলে মনে করো একটা নৌকা আছে, জাস্ট নৌকা, একটা আনুমানিক নৌকা আমি আঁকছি, আমি ভালো আঁকতে পারি না, ঠিক আছে? এই দুটো নৌকার কি করেছে, একই সময়ে একই দূরত্ব থেকে কিন্তু, মানে একই গতিবেগ না, দুজন আলাদা আলাদা গতিবেগ নিয়ে কিন্তু এগোচ্ছে। প্রথমটা 20-তে আর পরেরটা মনে করো 23 কিমি পার আওয়ার আর কি। তো এখন এই দুটো নৌকা যখন একই সময়ে যাত্রা শুরু করছে, কিন্তু 3 ঘন্টা 30 মিনিট পরে এদের মধ্যে একজন অনেক দূরে থাকবে আর একজন একটু তার থেকে কম থাকবে। তাহলে আমাদের বলছে এই যে গ্যাপটা কত, এই যে এতটা যে গ্যাপ হলো, এই গ্যাপটা, এদের মধ্যে যে গ্যাপটা সেটা কত সেটা বার করতে বলছে। এখন এই গ্যাপটা কেন আসছে কল্পনা করো, কারণ একদম সহজ উত্তর, এই গতিবেগ বেশি থাকার জন্য গ্যাপ আসছে। তাহলে কত গতিবেগ বেশি? 3 কিমি পার ঘন্টা বেশি। তাহলে এই 3 কিমির জন্যই তো এই গ্যাপটা তৈরি হয়েছে। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, এটার জন্যই তো গ্যাপটা তৈরি হয়েছে। তাহলে এটা কতটা সময় ধরে গিয়েছে এই 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 3 কিমিতে? তাহলে যেহেতু সময়টা আমাদের কত, 3.5 ঘন্টা, এই 3.5 ঘন্টা মানে 3.5, কিন্তু যদি বুঝতে অসুবিধা আমি করে দিই। দেখো 3 ঘন্টা প্লাস, আর এখানে হচ্ছে 30 মিনিটটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করো, ভাগ করলে 2, ওপরে 1, তার মানে এটা 3.5। তাহলে এই 3.5 ঘন্টা এবং এই 3 কিমি জাস্ট গুণ করে দাও, তাহলে আমাদের কিন্তু আনসার আসছে 10.5। কতক্ষণ সময় লাগলো? জাস্ট ওএমআর শিটে গোল করাটুকু সময় লাগবে, কিন্তু এই পুরো যে ডিটেলসটা আমি তোমাদেরকে জানালাম না, এই কনসেপ্টটা তোমরা একটু ক্লিয়ার রাখো, তাহলে এই রিলেটেড যখনই তোমাদের অঙ্ক সামনে আসবে তোমরা একদম ইজিলি করতে পারবে, ঠিক আছে? আমরা এরকম বেটার ট্রিক্সের মাধ্যমে এবং অঙ্কটাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লাস করাই। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সামনে যত পরীক্ষা হয় কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা পার্টের অঙ্ক কিন্তু ধরে ধরে এই চ্যানেলে ক্লাস করাই। অঙ্কের পার্টটা আমি নিজে দেখি, ঠিক আছে?
আর অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য টিচার আছে তারা দেখে। তো যাই হোক, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখানে আমরা অপশান বিতে উত্তর পাবো। পরের অঙ্কটা ভালো করে খেয়াল করো, পরের অঙ্কটা কি বলছে। এক্স ওয়াই জেডের মান দিয়েছে, তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা এই অঙ্ক দেখে উত্তর বলবে। ঠিকই শুনছো, যারা রেগুলার ক্লাস করেছে তারা এই অঙ্কটা দেখেই উত্তর বলবে। এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান জানি, তাহলে এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই মানটা কত হবে আমাদের বার করতে হবে, তাই তো? সবাই কি করবে, এক্স এর মান এখানে বসিয়ে দেবে, ওয়াই এর মান এখানে বসিয়ে দেবে, জেড এর মান এখানে বসিয়ে দেবে। এক্স ওয়াই জেড এর মানগুলো সব বসানোর পরে ক্যালকুলেশন করবে, মিনিমাম 10 মিনিট টাইম লাগবে, তারপর একটা ভুল উত্তর হবে, তাই তো? আমার তো তাই মনে হয়। ম্যাক্সিমাম সময় কিন্তু এরম বড় বড় ক্যালকুলেশন করতে গিয়ে একটা ছোট্ট ভুল হয়ে যাবে। আমি তোমাদের বলবো এই অঙ্কের জন্য বেটার ট্রিক্স আমার কাছে আছে, তো একটু ধৈর্য ধরো, আমি বলছি। তোমরা হয়তো অনেকে এরকম ট্রিক্স শিখে এসছো যে এই ধরনের অঙ্ক মানে এ শূন্য ছাড়া আর কেউ হবে না, এরকমও ঠিক শিখে এসো। যারা ভাবছো শূন্য হবে তাদের উত্তরও কিন্তু ভুল, তারাও শূন্যই পাবে। এই অঙ্কের উত্তর কিন্তু শূন্য না। দেখো, আমি তোমাদেরকে একটু হেল্প করি, কি করতে হবে ডিটেলসে বলবো? আচ্ছা বলি, ট্রিক্স তোমাদের দেব, একটু ডিটেলসটাও জেনে নাও। ডিটেলসটার জন্য একটু জায়গা বেশি লাগবে। দেখো, এখানে আমরা সবার প্রথমে একটা 1/2 নেব, ঠিক আছে? আমি কোথা থেকে শর্ট ট্রিক্স তৈরি করি তোমরা একটু দেখে নিতে পারো। এই দেখো, মনে রাখবে আমি বেশিরভাগ শর্ট ট্রিক্স কিন্তু আমি নিজে নিজেই তৈরি করি, ঠিক আছে? সেইভাবেই তোমাদেরকে দিই। আচ্ছা, এইটাকে যদি আমরা ফর্মুলায় ফেলতাম, জাস্ট ডিটেলসটা বলছি তোমাদের সুবিধার্থে, যদি এটা ফর্মুলায় ফেলতাম তাহলে আমাদের এরম আসতো যে এক্স মাইনাস ওয়াই তার ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার ঘিরে দিয়ে স্কোয়ার। যদি বলো এটা এইটা মানে এটা, হ্যাঁ, তুমি এটা গুণ মানে এ স্কোয়ারের সূত্র ফেলো, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে একটা এক্স স্কোয়ার আসবে, আবার এখানে একটা এক্স স্কোয়ার আসবে, দুটো এক্স স্কোয়ার মিলে এটা দেবে। আবার এখানে একটা ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, দুটো মিলে এটা দেবে। জেড স্কোয়ার এখানে একটা দুটো দেবে। আর বাকিগুলো দেখো যে 2xy 2yz 2zx এইগুলো এখানে থাকবে। তো এখানে এবার আমরা এদের মানগুলো জাস্ট বিয়োগ করে বসিয়ে দেবো। বিয়োগ করে প্রথমে এটা বিয়োগ করলে 1 আসে 1k স্কোয়ার, এটা বিয়োগ করলে 1 আসে 1k স্কোয়ার, আর এটা বিয়োগ করলেই 2 আসে 2k ঘিরে দিয়ে স্কোয়ার। তাহলে এখানে আসছে 1/2, 1 প্লাস 1 প্লাস 4, তাহলে এখানে হচ্ছে আমাদের 1/2 ইন্টু এখানে আসছে 6 তাকে ঘিরে দিয়ে, আচ্ছা এখানে কাটলে হচ্ছে 3, তাহলে আনসার হচ্ছে 3। দেখো এইটা হচ্ছে আসল মূল মন্ত্র। এই মূল মন্ত্রটা কিন্তু কেউ বলে না, সবাই ডাইরেক্ট কিন্তু অঙ্কটা সলিউশন করে দেবে, ট্রিক্স বলে কিন্তু করে দেবে। আমি বলবো তোমাদের এই মূল মন্ত্রটা কিন্তু যদি একটু জানা থাকে, ভবিষ্যতে অন্যান্য অঙ্ক কিন্তু তোমাদের ট্রিক্স ভুলে গেলেও কিন্তু তোমরা করে ফেলতে পারবে। এখন এই অঙ্কটার ট্রিক্স কি তাহলে? ট্রিক্স নেই? ইয়েস আছে। দেখো বলি, এদের মধ্যে গ্যাপ কত? 1 স্কোয়ার করে দাও। এদের মধ্যে গ্যাপ কত? 1 স্কোয়ার করে দাও। আর প্রথমটা লাস্টেরটার মধ্যে গ্যাপ কত? 2 স্কোয়ার করে দাও। কত আসছে? 1 প্লাস 1 প্লাস 4 মানে কত হলো? 6। এই 6কে জাস্ট চোখ বন্ধ করে 2 দিয়ে ভাগ করে দাও, আনসার। মুখে মুখে হবে না, 1 প্লাস 1 2, আর এটা 2 স্কোয়ার 4 6/2 3। অপশান ডিতে উত্তর বসে আছে, শূন্য না। যারা শূন্য ভাবছো ভুল উত্তর দিয়েছো, ঠিক আছে? ডিটেলসটাও জানিয়ে দিলাম, সঙ্গে তোমাদের ট্রিক্সটাও বলে দিলাম। এবার যেটা ভালো লাগবে করবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে দুটি সংখ্যার গুণফল আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাদের মধ্যে গসাগু আমাদের দিয়ে দিয়েছে। এরকম কত জোড়া সংখ্যা থাকতে পারে? প্রত্যেকে আনসার একটু কমেন্ট করে জানাও তো, এরকম কত জোড়া সংখ্যা থাকতে পারে। দেখো এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, কি? সংখ্যা দুটির যে গুণফল আছে সেটাকে গসাগু দিয়ে ভাগ করতে হবে, তবে সেইটা দুবার করতে হবে। ওকে, তার মানে প্রথমে 13 দিয়ে ভাগ করবে, আবার 13 দিয়ে ভাগ করবে। এবার এটাকে আমাদের কাটাকুটি করে নিতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা একটা 13 দিয়ে কেটে নেব। 13 দিয়ে কোনো 26, 4 পরে থাকবে 44, 3 তেরা 39, 4 তেরা 52। আচ্ছা, এবারে আমরা এটাকে আবার 13 দিয়ে
কেটে নেব। এখানে আমাদের যদি 1 13কে 13 8 18, তো এখানে আমাদের আসছে 18। এই যে 18 আসলো, এবারে আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? এই 18কে কোপ্রাইমে সাজাতে হবে। 18কে আমাদেরকে কোপ্রাইমে সাজাতে হবে। মানে কোপ্রাইম মানে যাদের মধ্যে গসাগু থাকবে 1। তাহলে ভাঙাচ্ছি আমি 18 ইন্টু, মানে এটাকে এইভাবে ভাঙানো যেতে পারে, ওকে। আবার এরমভাবে ভাঙানো যেতে পারে 2 ইন্টু 9, আবার এরমভাবে ভাঙানো যেতে পারে 3 ইন্টু 6। আর পাবে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে তো এই চলে গেল। মানে এগুলো সব জোড়া জোড়া, এটা উল্টোটাও হবে, হ্যাঁ 6 ইন্টু 3 এটাও হবে। তো এই যে 3টে ছাড়া আর তুমি পাবে না, তাই তো। তাহলে এদের মধ্যে গসাগু কত? এদের মধ্যে গসাগু 1, জিসিডিরা 1, জিসিডি 1। এদের মধ্যে জিসিডি কত? 1। এদের মধ্যে জিসিডি কত? 3। তাহলে যাদের জিসিডি 1 তারা হতে পারে, কিন্তু যাদের জিসিডি 3 তারা হতে পারে না। এখন প্রশ্ন হতে পারে কেন হবে না? কারণ অলরেডি তো জিসিডি 13। এবার এরা যদি নতুন করে আবার একটা জিসিডি থাকে, তাহলে সেই 13-এর সঙ্গে তো আবার গুণ হয়ে যাবে। তাহলে 1 গুণ করলে কিন্তু সেই 13টাই হচ্ছে, ওকে। তাহলে যেহেতু নতুন করে 3 যদি আবার আসে, তাহলে তো অ্যাকচুয়ালি 39 হয়ে যাওয়ার কথা 3 তরঙ্গ। এই জন্য কিন্তু এই যে যাদের জিসিডি 1 হবে তারা কিন্তু এই জোড়া সংখ্যা হতে পারে। সুতরাং এখানে কিন্তু এই 3টা আমরা নেব না। ওই জন্য কত জোড়া হতে পারে? আমাদের এই এক জোড়া হতে পারে এবং এই এক জোড়া হতে পারে সংখ্যা, ওকে। তাহলে আমাদের 2 জোড়া কিন্তু সংখ্যা এখানে হতে পারে, অর্থাৎ অপশান ডিতে কিন্তু রাইট অ্যান্সার রয়েছে। যদি কখনো এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে যে এদের সংখ্যাগুলি তাহলে কি কি হতে পারে, তাহলে প্রথমে এইটা আসবে। এখানে হচ্ছে 13 ইন্টু 18 একটা সংখ্যা, এখানে এক জোড়া হলো, ওকে। আরেক জোড়া সংখ্যা কে হবে? 2 ইন্টু 13, আর একটা হচ্ছে 13 ইন্টু 9, এটা আর একটা জোড়া সংখ্যা, ওকে। যদি কেউ একজন বলে যে কেন এটা হবে না, এই দেখো 3 ইন্টু 13 যদি করি, আর একটা হচ্ছে 6 ইন্টু 13 যদি করি, দেখো এদের মধ্যে কিন্তু গসাগু কিন্তু 13 থাকলো না। এই 13 তো এদের মধ্যে গসাগু আর হচ্ছে না, কারণ এখানে 3 এখানে 6 রয়েছে, তখন আবার চলে আসছে 13 ইন্টু 3 হয়ে যাচ্ছে, তখন 39 হয়ে যাবে গসাগু। কিন্তু আমাদের প্রশ্ন তো 13 বলা, ওই জন্য খেয়াল রাখবে 3 জোড়া সংখ্যা কিন্তু না, এটা কিন্তু 2 জোড়া হবে, ওকে। তাহলে এখানে আমাদের অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ধরে ধরে অঙ্ক করাচ্ছি যাতে তোমাদের সবারই ক্লিয়ার হয়, একবারই যেন তোমরা পুরোপুরি ক্লিয়ার করতে পারো, তার জন্য অঙ্কগুলো ধরে ধরে করানো আমার, ওকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে উত্তর বলবে, একদম নিমেষে উত্তর হবে। প্রত্যেকে আনসার কমেন্ট করো। যারা রেগুলার ক্লাস করো তাদের শর্ট ট্রিক্স দেওয়াই রয়েছে, তোমরা যারা রেগুলার ক্লাস করো দেখবে এখন প্র্যাকটিস হবে, তোমাদের দ্রুত অঙ্ক করতে পারবে। 32 তাকে কিউব, 79 তাকে কিউব, 111 তাকে কিউব, প্লাস 3 ইন্টু এদের প্রোডাক্ট বা গুণফল। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা আমরা কি কিউব টিউব করে করব? আমি বলছি না, কিচ্ছু করতে হবে না। এইসব মাথায় কিউবের কথা ভুলে যাও। এখানে জাস্ট 32 প্লাস 79 মাইনাস 11, মানে 111। এই তিনটে যদি আমরা যোগ করে দেখি কত আসে, এই দুটো যোগ করলে এটা আর মাইনাস করলে এটা 0। তাহলে সুতরাং রাইট অ্যান্সার কিন্তু অপশান এ। টাইপস বুঝতে হবে যে কোন টাইপসের অঙ্ক কিভাবে আমি করছি এবং তার উত্তর কি হচ্ছে। এই টাইপ যদি তোমরা ধরতে পারো না, তাহলে দেখবে অঙ্ক কিন্তু পরীক্ষার হলে অনেক অঙ্ক দেখে উত্তর করে আসতে পারবে। আর একটা জিনিস মনে রাখবে, তুমি যদি পরীক্ষার হলে যদি 25টা অঙ্ক থাকে, তার মধ্যে যদি তুমি 5টা অঙ্ক যদি দেখে উত্তর বলতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে হাতে কিন্তু মিনিমাম 4 মিনিট বেঁচে গেল। আমি মনে করলাম যে 5টা অঙ্ক দেখে উত্তর করলে এবং সঙ্গে ওএমআর শিটে গোল করার জন্য তোমার টোটাল 1 মিনিট টাইম খেয়েছে, তাহলে তোমাকে হাতে কিন্তু 4 মিনিট বেঁচে গেল। তুমি পরবর্তী কোনো অঙ্কের জন্য কিন্তু এই 4 মিনিটটাকে ব্যবহার করতে পারবে। আর কিছু অঙ্ক আছে দেখা যাচ্ছে, আর 5টা অঙ্ক আছে, সেই 5টা অঙ্ক কিন্তু তোমাদের দেখা যাচ্ছে বড় জোর 5 থেকে 10 সেকেন্ড করে সময় লাগছে, 5 থেকে 10 সেকেন্ড, ঠিক আছে। এবার তাহলে আমাদের 10টা অঙ্ক কিন্তু ইজিলি হয়ে গেল। দেখো এই 10টা অঙ্ক করার জন্য কিন্তু আমাদের অনেক টাইম খায়নি। এবার যখন আমাদের আর বাকি যে 15টা অঙ্ক আছে, দেখা যাচ্ছে এই 15টা অঙ্ক আমাকে কিছুটা ক্যালকুলেশন করতে হবে। কখনো 1 মিনিট লাগতে পারে, কখনো সেটা 2 মিনিট লাগতে পারে, ঠিক আছে, কখনো আবার 3 মিনিটও লেগে যেতে পারে। তো এই যে এইগুলো লাগার জন্য কিন্তু আমার এই টাইমগুলো কিন্তু তখন ওখানে গিয়ে ব্যালেন্সটা করবে। আমি কি
বলতে চাইছি বুঝতে পেরেছো? এই যে এই আমি স্ট্রাকচারটা দিলাম না, এই স্ট্রাকচার নিয়ে যদি তোমরা পড়াশোনা করে যদি এগিয়ে যাও, দেখবে অঙ্কে 25-এর মধ্যে মিনিমাম তোমাদের 20 তোলা কোনো চাপেরই হবে না। আর মনে রাখবে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু 5টা মিনিমাম প্রশ্ন, 4-5টা প্রশ্ন অঙ্ক প্রশ্ন এমন থাকবে তোমার পুরো পরীক্ষাটা শেষ করার জন্য তারা যথেষ্ট। এই 4-5টা প্রশ্নের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অঙ্কে 25-এ 25 পেতে হবে, এই ধারণাটা বাদ দাও। ঠিক আছে, কারণ অঙ্কে 25-এ 25 দেখাচ্ছে, এমনও হতে পারে যারা বিশাল অঙ্কে এক্সপার্ট তারাও যদি ওই প্রশ্ন দেওয়া হয় তারাও অঙ্কে ওই সময়ের মধ্যে 25-এ 25 পাবে না, গ্যারান্টি। এমন একটা প্রশ্নের সেট আসলো দেখাচ্ছে 25-এ 25 তুলতে পারবে না, মানে আমাকেই দিলে দেখাচ্ছে আমি 25-এ 25 তুলতে পারবো না। হয়তো বলছে এ কীরকম কথা, হ্যাঁ এরকমই কথা, কারণ ওখানে টাইমটা খুব লিমিটেড থাকে। ওখানে এমন একটা অঙ্ক আছে দেখাচ্ছে 5-10 মিনিট লেগে যেতে পারে। হয়তো পরে সব অঙ্কই করতে পারবে অনেকে, কিন্তু ওই পরীক্ষা হলে ওই সময় কিন্তু 25টায় পারা কিন্তু মুখের কথা না। ওই জন্য তোমাদের যতটা প্রয়োজন ততটা করবে। পরীক্ষার হলটা কিন্তু অন্যরকম সিচুয়েশান থাকে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার লাগবে কত। আমি আবার বলছি, প্রথম 5টা প্রশ্ন এমন থাকবে দেখে উত্তর করা যেতে পারে, সেরকম প্রশ্ন হয়তো বাই চান্স এসে গেল, তোমাদের দেখবে সেখানে মানে নাম্বারটা উঠে গেল প্লাস টাইমটা বেঁচে গেল। চলো এবার হচ্ছে 5টা প্রশ্ন এমন আছে তারা হয়তো 5-10 সেকেন্ড করে টাইম লাগতে পারে, একটু এদিক ওদিক করতে হবে, 2-1 লাইনে একবার করে আমরা উত্তর বলতে পারবো। এখানে যে টাইমটা আমরা বেশি অতিরিক্ত পাবো, এইবারে আমি যে বাকি 15টার মধ্যে দেখাচ্ছে আমরা আর 10টা অঙ্ক করবো আর 5টা অঙ্ক ছেড়ে দেবো, যেগুলো দেখাচ্ছে এত বড় বড় দিয়ে দিয়েছে, মানে পড়তে পড়তে দেখাচ্ছে এতটা প্যারা রয়েছে তার, পড়তে আমাদের কিন্তু মিনিমাম 1-1.5 মিনিট টাইম লেগে যাবে। সেই সমস্ত অঙ্কগুলোকে যদি সম্ভব হয়, যদি পারি তাহলে ধরবো, নইলে অ্যাভয়েড করবো। করে আমরা কি করব, এই যে 15টার মধ্যে বাকি 15টার মধ্যে আর 10টা অঙ্ক যদি কোনো রকম নামিয়ে আসতে পারি তাহলে আমাদের হচ্ছে 20। এই ম্যাথে 20 পাওয়া মানে কিন্তু ভীষণ ব্যাপার। বাকি অন্য জায়গায় তোলো। এবারে মনে করে রাখবে একটা জিকে যদি তুমি পারো, তোমার মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, আর ওএমআর সিটে গোল করার জন্য দেখা যায় 1-2 সেকেন্ড সময় লাগলো। মনে করবে টোটাল 5 সেকেন্ড সময় লাগবে একটা জিকের উত্তর করার জন্য, যদি জানা থাকে। কিন্তু একটা অঙ্ক জানা থাকলেও তোমার কিন্তু সময়টা লাগবে, যে হয়তো 2-5টা অঙ্ক দেখে উত্তর হবে, এই রিলেটেড অঙ্ক যেমন দেখে উত্তর হতে পারে। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে বারবার একটা জিনিস রিকোয়েস্ট করেছি যে আমাদের পেইড ব্যাচটায় তোমরা যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু একদম ধরে ধরে ক্লাস করাবো, যে সমস্ত প্রবলেম হবে পরীক্ষায় কীভাবে ফেস করবে সেখানে কিন্তু পুরো আলোচনা করা হবে। তোমরা চাইলে আমাদের সঙ্গে পেইড ব্যাচে যুক্ত হও, ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, যে কোনো সময় ফোন করো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা এখানে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান এ নেব। হয়তো বকবাক করলাম, জানি না তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নেই, কিন্তু এটাই বাস্তব। হ্যাঁ, মানো আর নাই মানো, এটাই বাস্তব। চলো পরবর্তী স্লাইডে চলে যাব। বলছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। এই যে আমি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বার করতে দিয়েছি পরীক্ষায়, আমি ক্ষেত্রফলের সূত্রই জানি না। ঠিক আছে, কথার কথা, তাহলে তো আমি আর অঙ্কটা করতে পারবো না। ওই জন্য আমাকে সূত্রটা জানতে হবে। কি, আমি তোমাদের ছবি দিয়ে দিলাম পাশে, দেখো। পুরোটা ক্লাস করো, আমি কিন্তু তোমাদের ক্লাসের মধ্যে অনেক কিছু বলি যেটা তোমাদের কাজে লাগে। দেখো, এই যে সুষম ষড়ভুজ যেটা আমাদের দিয়ে দিয়েছে, এই সুষম ষড়ভুজের আমাদের কিন্তু ক্ষেত্রফল বার করতে বলছে। এখন এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল না আমরা সূত্র না ভুলে যাব, ঠিক আছে, কিন্তু ভুলে গেলেও আমার কাছে প্ল্যান আছে। আমি মনে করছি এখানে মাঝখানে একটা কেন্দ্র আছে, এই কেন্দ্র দিয়ে প্রত্যেকটা পার্ট আমি জুড়ে দিলাম। দেখো একবার ডিটেলসে বলি আমি, নাকি তোমরা তো ডিটেলসে বলতেই বলো আমাকে, ওই জন্য আমি ডিটেলসে বলার চেষ্টা করি। দেখো এইভাবে যদি আমরা ভাগ করে নিই তাহলে টোটাল কটা ত্রিভুজ হচ্ছে বলো তো? 1, 2, 3, 4, 5, 6টা ত্রিভুজ হচ্ছে। খেয়াল করো, এই যে 6টা ত্রিভুজ আসলো না, এই 6টা ত্রিভুজ কিন্তু প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ হবে। প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। ওকে, তাহলে প্রত্যেকটা ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাকে জানতে হবে। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4, মুখস্থ করে নেবে এটা। হ্যাঁ, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যদি এটা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় তাহলে 6টার কত হবে, এর সঙ্গে 6 গুণ হবে, তাহলে এটাই তো ষড়ভুজের ক্ষেত্রফল। ব্যাস এটাই। এবার এটা জাস্ট 6 এখানে বসিয়ে দাও, চোখ বন্ধ করে আনসার হবে। ওকে, সময় দেখো কতক্ষণ লাগবে, জাস্ট জানা থাকলে বেশিক্ষণ লাগবে না। তাহলে এখানে 36 হবে স্কোয়ার করলে,
তাহলে 36 মানে এটা কাটলে হবে 9, তাহলে 6 আর 9 গুণ করলে 54, 54√3, অর্থাৎ সেই উত্তর কিন্তু আমাদের 54√3 ঘন। এখানে ঘন একক যেটা দিয়েছে না, এটা কিন্তু ভুল, বর্গ একক যেটা সেটা উত্তর। দেখো 54√3 কিন্তু দু জায়গায় আসে, এখানে কিন্তু যেই উত্তর সি মারবে তখন কিন্তু ভুল হয়ে যাবে। রাইট উত্তর কিন্তু অপশান ডি, কারণ ক্ষেত্রফল বার করছো, প্রশ্নে কিন্তু মানে গুলিয়ে দেওয়ার মতন পরিস্থিতি। ভালো করে দেখো, এখানে কিন্তু ঘন একক, ঘন একক কেন হবে? ক্ষেত্রফলের একক তো ঘন হয় না, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, সেই জন্য কিন্তু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এখানে কিন্তু আমরা অপশান ডি উত্তর নেব। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, একটা সংখ্যা দিয়েছে 1 2 3 4 5, সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তরফল। একদম ইজি প্রবলেম, জাস্ট 3-এর স্থানীয় মান মানে 3 যে স্থানে বসে আছে তারপর থেকে বাকিগুলো সব শূন্য বসাও, এটা হলো তার স্থানীয় মান। প্রকৃত মান মানে ওই 3 যে ও নিজেই, ওই ভদ্রলোক নিজেই হবে, তাহলে এটাকে বিয়োগ করলে 297। একদম ইজি প্রবলেম, পরীক্ষা আসার মতন এরকম অঙ্ক দেখবে একটা দেখ পরীক্ষায় থাকে, ঠিক আছে, এটা সহজ একটা প্রবলেম। তো চলো আমরা এটা অপশান সি উত্তর নেব। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এক্সের মান বলেছে, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল করবে, ঠিক আছে। এখানে 8 দিয়ে আমাদের এখানে কাটাকুটি করে নাও, 8 একে 8, 1 হচ্ছে, আর এখানে হচ্ছে 4 8 32, 14। তাহলে রুট এক্স সমান হচ্ছে আমাদের রুট এক্স ইজ ইকালস টু 14, তাহলে এক্স ইজ ইকালস টু আমাদের স্কোয়ার করলে কত আসবে 196। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান এতে পেয়ে যাব। ওকে, চলো পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমাদের কি আছে দেখব। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে। একটি শ্রেণীতে যতজন পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 10 পয়সা বেশি চাঁদা দেওয়ায় মোট 30 টাকা উঠল। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও, ঠিক আছে। আমি তোমাদেরকে বেটার ট্রিক্সের মাধ্যমে বলবো। দেখো এখানে কি বলছে, যতজন ছাত্রছাত্রী আসে না তত পয়সা তো তারা দেবেই, কিন্তু তার থেকে আরও 10 পয়সা বেশি দেবে। তাহলে আমি যদি ডিটেলসটা বলবো প্লাস ট্রিক্স তোমাদেরকে বলবো, একদম বেটার ট্রিক্স। আগে ডিটেলসটা তোমাদের জানিয়ে দিই, তারপরে ট্রিক্সটাই যাব। পুরোটা ধৈর্য ধরে দেখবে, ভালো লাগবে। দেখো এখানে মনে করছি ছাত্র সংখ্যা এক্স জন, তাহলে যেহেতু 10 পয়সা করে বেশি দিচ্ছে, তারা এক্স টাকা তো দেবেই, সঙ্গে আরও 10 পয়সা বেশি দেবে। এটা টোটাল টাকা উঠেছে কত? 30 টাকা। এবার যেহেতু পয়সায় আমাকে, এরা সবাই কিন্তু পয়সায় দিচ্ছে টাকাটা, মানে যে ছাত্রগুলো টাকা পয়সা দেবে তারা কিন্তু সবাই পয়সায় দেবে, যে টাকাটা দেবে সেটা কিন্তু পয়সায় থাকবে। তাহলে এটা আমাদেরকে পয়সায় নিয়ে দিতে হবে, তাহলে 100তে গুণ করে দিতে হবে। তাহলে এখানে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x, আর এ পাশে হচ্ছে মাইনাস, এইটা মাইনাস করে এ পাশে নিয়ে আসলাম, সমান 0। তাহলে এটাকে মিডিল টার্ম করতে হয়, মিডিল টার্ম করলে আসে 60x মাইনাস, এখানে আসছে আমাদের 50x মাইনাস 3, এটা এখান থেকে এক্স কমন নাও, নিয়ে এক্স প্লাস 60। দেখো ডিটেলসটা করছি বলে অনেকে আবার অধৈর্য হতে পারে, কিন্তু এটা দরকার জানো। সবসময় যে তোমার শর্ট ট্রিক্স মনে থাকবে সেটা না, অ্যাটলিস্ট তুমি জানো শর্ট ট্রিক্স ভুলে গেলেও অঙ্ক করার ক্ষমতা থাকে। আমার কাছে কথা হচ্ছে এটা, তাহলে দেখবে পরীক্ষার হলে অঙ্ক প্রবলেম হচ্ছে না। এটা 0, তাহলে এক্সের মান কি হবে? এক্সের মান হতে পারে এটা, এটা একবার 0 হতে পারে, তার মানে এক্স ইজ ইকালস টু হচ্ছে -60। আর একটা হতে পারে কি এক্স মাইনাস 50 ইজ ইকালস টু 0, তাহলে এখান থেকে আসছে এক্স ইজ ইকালস টু 50, মানে এক্সের মান 50। এখন এক্সের মান 60, -60, এই -60 তো হওয়া সম্ভব না, কারণ এক্সটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা ধরেছিলাম। তাহলে এক্সটা যদি ছাত্রছাত্রীর সংখ্যা ধরে থাকি, তাহলে -60 কেন আসবে? তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা তো নেই, বরঞ্চ মাইনাস আরও, সুতরাং -60 উত্তর হবে না। তাহলে 50টাই আনসার, তাহলে আমাদের রাইট আনসার 50। এবার দেখো এইভাবে কে করবে? এইভাবে করবে না, হয়তো তোমাদের বিরক্তি লাগতে পারে, কিন্তু জাস্ট একবার বলে দিলাম কি করতে হবে। দেখো ট্রিক্সটা দেখো। আচ্ছা এখানে 30 টাকা মানে চাঁদা উঠেছে, তাহলে 30 টাকা যদি চাঁদা ওঠে তাহলে নিশ্চয়ই এত পয়সা চাঁদা উঠেছে, হ্যাঁ কি না? আচ্ছা চলো এবার আমি এটাকে জাস্ট একটা ক্যালকুলেশন করব। এখানে আমি লিখছি 2 × 50, 100টাকে। তাহলে এখানে এইটা গুণ করলে কত হচ্ছে 60, আর এইটা গুণ করলে হচ্ছে 50। দেখো এদের মধ্যে গ্যাপটাও যেন 10 থাকে। কেন 10? এই যে 10 পয়সা আছে, তাহলে গ্যাপ কত হলো 10। যখনই গ্যাপ 10 হলো তখন এদের মধ্যে যেটা ছোট আছে না, সেটাই কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা, আর ওরা পয়সা দিয়েছিল 60 পয়সা করে, দুটো উত্তর।
পরীক্ষায় 2 রকম উত্তর দিতে পারে। তারা কত করে পয়সা চাঁদা দিয়েছিল, উত্তর হচ্ছে 60 পয়সা। আর তাদের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা কত, 50 জন। এই ট্রিক্সটার মাধ্যমে যদি করো তোমাদের বড় জোর 4-5 সেকেন্ড সময় লাগবে। এটা হয়তো 2 মিনিট বা 1 মিনিট খেয়ে যেতে পারে, সুতরাং এটা আমরা করব না, কিন্তু এটা জানা দরকার বলে আমি মনে করি। এই ট্রিক্স তুমি সবসময় নাও মনে থাকতে পারে, কিন্তু এটা তোমাদের মনে থাকবে, ওই জন্য এটা ডিটেলসটা বলে দিলাম। যদি তোমাদের ডিটেলস এইভাবে আমি বললে তোমাদের সত্যি সুবিধা হয়, আমাকে কমেন্ট করো যে হ্যাঁ ডিটেলসটা জানালে তোমাদের সুবিধা হচ্ছে, তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। 2টো পার্টে আমি ভাগ করে করে অঙ্ক করাই প্রত্যেকটা স্লাইডে। অনেকে হয়তো দেখাচ্ছে এই এক্স ধরে করছি বলে অনেকে বিরক্তি করে অনেকে বেরিয়ে যায়, কিন্তু তারা ধৈর্য ধরে থাকে না শর্ট ট্রিক্সের জন্য। শর্ট ট্রিক্সটা দেখো তো কতটা মজার। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। সঙ্গে আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, একদম শর্ট ট্রিক্সে ওখানে ধরে ধরে অঙ্ক করানো হচ্ছে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইড, এই অঙ্কটা আমাদের উৎপাদকের সংখ্যা বার করতে দিচ্ছে। দেখবে এই রিলেটেড অঙ্ক কিন্তু এখন পরীক্ষায় আসছে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক এখন কিন্তু পরীক্ষায় আসছে। আচ্ছা, এখানে এত বড় বড় নাম্বার, আর আমার মনে হয় এই অপশানগুলোর মধ্যে কোনো গন্ডগোল আছে, ঠিক আছে। তোমরা একটুখানি উত্তরটা এটা করো না, অপশানটা উত্তর দিও না, আমি তোমাদেরকে অঙ্কটা সলিউশন করে দিই। এটা মানে 5 লিখবে, ওকে। তাহলে মাথায় 10 আছে, ইন্টু এটা হচ্ছে 13 ইন্টু 2, মানে মৌলিক উৎপাদকে ভাঙাতে হবে এক কথায়, ইন্টু 20 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 5, তাকে ঘিরে দিয়ে মাথায় 20। তাহলে এখানে উপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 20, এরপরে হচ্ছে 13 টু দি পাওয়ার 20 ইন্টু 2 টু দি পাওয়ার 20, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 20 মানে 2 টু দি পাওয়ার একেবারে 40 লিখছি আমি, আর 5 টু দি পাওয়ার 20। এখানে এই 5 একটা, এই 5 একটা, তাহলে 5 টু দি পাওয়ার 40 হয়ে যাবে। আর 13 একটাই আছে, ইন্টু 2 টু দি পাওয়ার 60। এবারে এই অঙ্কটা আমাদের এই উপরে পাওয়ারে যারা আছে না, এদের দিক তাকাতে হবে। তার আগে আমাদের কিন্তু এগুলোকে মৌলিক করতে হবে। এই নিচে যারা আছে না, এদেরকে মৌলিক করতে হবে। এদেরকে মৌলিক উৎপাদক না করলে কিন্তু অঙ্ক হবে না। দেখো সবকটা কিন্তু মৌলিক উৎপাদকে নিয়ে এসছি আমি। এবার উপরে যে পাওয়ারে যারা আছে না, এদের প্রত্যেকের সঙ্গে 1 যোগ করতে হবে। এদের প্রত্যেকের সঙ্গে 1 যোগ করতে হবে, 60 + 1 করে এদের প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ 41 ইন্টু 21 ইন্টু 61। এই বড় গুণ করে যে নাম্বারটা আসবে না, এই এতগুলো হচ্ছে উৎপাদকের সংখ্যা। এখানে আমার মনে হয় অপশানে কোনো গন্ডগোল আছে। তোমরা এটা এই গুণ করার পরে কমেন্ট করে একটু জানাবে যেটা আনসার কত হচ্ছে, ওকে। এখন আমি আর এই গুণ করলাম না, কারণ একটা সময় নিয়ে নিতে পারে। তো এইটার কমেন্ট করে আনসার জানাবে। অপশানগুলো থাকলে আমি তোমাদেরকে এই গুণটা শর্ট ট্রিক্সের মাধ্যমে অপশান দেখে করে দিতে পারতাম। তো যাই হোক, এখন এটা আর আমরা করছি না, তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এটার উত্তর কী হবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে ওরা যদিও উত্তর অপশান ডি নিচ্ছে, কিন্তু আমার মনে হয় কোনো একটা গন্ডগোল আছে, ওকে। কারণ এত ছোট উত্তর হবে না, কারণ এখানকার সংখ্যা প্রচুর বড় বড়, আর নইলে এখানে কোনো টাওয়ারগুলো সব ছোট ছোট হতে পারে, এরকম একটা কিছু হবে। যাই হোক, জাস্ট শিখে নাও, তারপরে বাকিটা পরে দেখে নিও। পরের প্রশ্ন, 450 সংখ্যাটির 2/5 অংশ এর 75% কত? অপশান দিলাম, আনসার কমেন্ট করে জানাও। এটা মনে করো অপশান এ, এটা মনে করো অপশান বি, এটা অপশান সি এবং এটা অপশান ডি। একদম ইজি করো, 450 ইন্টু 72% মানে 72 ডিভাইডেড বাই 100। জাস্ট কাটাকুটি করলেই হয়ে যাবে। এখানে এটা 5 দিয়ে কাটলে এটা 9 হলো, আর এখানে নিচে 10 থাক, অসুবিধা নেই। তাহলে এখানে 9 দুগুণ 18 আর 72। এখানে জাস্ট আমাদের গুণ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে নিচে 10। আচ্ছা, এখান থেকে একটা 18 যদি আমরা নিই, 4 18 72, 18 18 হচ্ছে 324 ইন্টু 4, নিচেই 10। এখন এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা কি করব, এই 4 দিয়ে এটাকে গুণ করব। গুণ করলে তাকে নিচে 10 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা আমাদের সঠিক উত্তর হচ্ছে, সেটা আমরা অপশান বিতে পাবো। জাস্ট গুণ করে দেখবে 129 6/10, তাহলে 129.6, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, কোনো বিক্রেতা 5 টাকায় 6টি লেবু কিনিয়া 6 টাকায় 5টা লেবু বিক্রয় করে, ইহাতে তাহার শতকরা লাভ হবে
এখন লাভটা বার করতে বলছে, অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও, ফটাফট কমেন্ট করো। দেখো মজার বিষয় হচ্ছে 5 টাকায় লেবু কিনেছে 6টা, কিন্তু 6 টাকায় আবার 5টা বিক্রি করছে। তাহলে আমরা এখানে ইজিলি লিখবো 5 আর এখানে লিখবো 6, এখানে লিখবো 6, এখানে লিখবো 5। ওকে, এবার আমরা গুণ করব, কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি, এই কোনাকুনি গুণ করে আমরা এখানে লিখবো কত হচ্ছে আমাদের 25, আর এই কোনাকুনি গুণ করে সেটা আমাদের লিখবো 36। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হয়েছে? দেখো এটা কিন্তু লাভ হবে, কারণ এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এইটা কিন্তু এই জায়গায় লিখবো, এটা মানে হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। এইটা হচ্ছে আমাদের সিপি, এইটা হচ্ছে আমাদের এসপি। এই সিপি হচ্ছে 25, এসপি হচ্ছে 36, তাহলে লাভ হবে। ঠিক আছে, মনে রাখবে এটা লাভ হবে। তার লাভ হচ্ছে কত? 11 টাকা। 25 টাকায় লাভ হয়েছে 11 টাকা, তাহলে নিচে 25 বসিয়ে দাও, ইন্টু 100 করে দাও, খেলা শেষ। কাটলে 4, তাহলে 44% হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি। এই সমস্ত অঙ্কগুলো একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে যে সে হয়ে যাবে। অপশান ডিতে কিন্তু উত্তর বসে আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রত্যেকে একটা লাইক করে দিও, প্রতিদিন একবার করে তোমাদের প্রত্যেকবার রিকোয়েস্ট করি। ঠিক আছে, একটা লাইক দেখতে ভালো লাগে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন তোমাদের এটা HW ছেড়ে দেবো। প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে 196 সকল ধনাত্মক উৎপাদকগুলির যোগফল। মনে রাখবে আমি কিন্তু অঙ্কগুলো এমনি এমনি নিয়ে আসি না, এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষাগুলোতে আসছে। ঠিক আছে, সামনে যতগুলো পরীক্ষা আসে সেই সমস্ত পরীক্ষার জন্য এই রিলেটেড অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবে বাই চান্স এই অঙ্ক পড়ে যাবে পরীক্ষায়, কিন্তু তুমি যদি এর উৎপাদক বার করতে যাও এরমভাবে 2 দিয়ে ভাগ করে, ঠিক আছে, ভাগ করে করে যদি এরকম ডাইরেক্ট উৎপাদকে ভাঙাতে যাও অনেক বড় হয়ে যাবে। তারপরে গিয়ে তুমি এদেরকে গুণ করতে পারবে না, গুণ করে করে উৎপাদকগুলো খুঁজতে খুঁজতে কিন্তু দম বেরিয়ে যাবে। এর একটা সহজ শর্ট ট্রিক্স আছে, সেটা আমি তোমাদের পরের দিন বলে দেবো। তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, এবং এটার উত্তর আমি তোমাদের কাছ থেকে কমেন্ট চাই। এর পরে দিনকে আমরা এই পার্টটার উত্তর কিন্তু বলে দেবো। ওকে, তাহলে আমরা এখানেই আজকে ক্লাসটা শেষ করছি। প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। ওকে, এবং যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এবং আমাদের চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো পাবে সেই সমস্ত ক্লাসগুলোর একদম পার্ট আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও। সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর WBPSC, ঠিক আছে, WBP, KP, RRBর অর্থাৎ রেলের গ্রুপ ডি পার্টটা, ঠিক আছে, এবং গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি, গ্রুপ সি, WB প্রাইমারি টেট খুব গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে এই ক্লাসটা চলে। WB প্রাইমারি টেট সঙ্গে আপার প্রাইমারি টেট, ANM এবং GNM, ঠিক আছে, এই পার্টগুলোর ম্যাথের পার্টটা আমি কভার করি, অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য টিচাররা কভার করে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো, একদম সহজ সরলভাবে আমরা কিন্তু ক্লাসগুলো করাই। আমাদের চ্যানেলের নামটাও দেখবে সহজই স্টাডি। আমরা কিন্তু সহজভাবে কি করে বোঝাতে পারি সেই কিন্তু চেষ্টায় আমরা প্রতিনিয়ত করছি তোমাদেরকে বেটার ট্রিক্স দেওয়ার জন্য। ওকে, চলো ডিটেলসে জানার কোনো প্রয়োজন থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, আমার এটা নিজেরই চ্যানেল, তোমরা এনি টাইম এখানে আমার নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চলো, ওকে।